নমস্কার। লাহোর থেকে আবার একটা বড় খবর আসছে। লস্করে তৈবার অন্যতম প্রতিষ্ঠাতা আর ভারতের বিরুদ্ধে বহু হামলার মূলচক্রী আমির হামজার ওপর গুলি চলেছে। তো আজকের এই আলোচনায় আমরা এই পুরো ঘটনাটার গভীরে যাব আর বোঝার চেষ্টা করব যে এর আসল তাৎপর্যটা ঠিক কোথায়। হ্যাঁ, কুখ্যাত জঙ্গি আমির হামজাকে লাহোরে গুলি করা হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই 1 বছরের মধ্যে এটা ওর ওপর দ্বিতীয় হামলা। এখন ওর অবস্থা বেশ গুরুতর আর ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে আমরা মোট 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমে দেখব লাহোরের এই হামলার খুঁটিনাটি, তারপর জানব কে এই আমির হামজা, লস্করে তার ভূমিকা ঠিক কী ছিল, কেন সংগঠনের সাথে তার দ্বন্দ্ব তৈরি হলো, আর সবশেষে ভারতের জন্য এই ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমে একদম ঘটনাস্থলে ফিরে যাই, মানে লাহোরে ঠিক কী ঘটেছিল আর কেন এই হামলাটা এতখানি আলোড়ন তৈরি করেছে সেটা একটু দেখে নিই। ঘটনাটা ঘটেছে লাহোরে, একটা নিউজ এজেন্সির অফিসের ঠিক বাইরে। একজন অজ্ঞাত বন্দুকবাজ এসে তাকে গুলি করে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এই নিয়ে 1 বছরের মধ্যে দুবার ওর উপর হামলা হলো। প্রথমবার যখন হামলা হয় ও কোনো ক্রমে বেঁচে যায়। এরপর পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই ওর নিরাপত্তা অনেক বাড়িয়ে দিয়েছিল, কিন্তু এত সিকিউরিটির পরেও এই দ্বিতীয় হামলাটা আটকানো গেল না। এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা উঠছে যে লোকের সুরক্ষার দায়িত্বে স্বয়ং আইএসআই, তার ওপর 1 বছরে দুবার হামলা হয় কি করে? এর পেছনে কি জঙ্গি গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যে কোনো পাওয়ার গেম চলছে, নাকি অন্য কোনো খেলা রয়েছে? এই একটা হামলা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে। আচ্ছা, এবার চলুন একটু জেনে নিই এই আমির হামজা আসলে কে, আর লস্করে তৈবার মতো একটা সংগঠনে তার জায়গাটা ঠিক কোথায় ছিল। দেখুন, লস্করের সংগঠনে আমির হামজা কোনো ছোটখাটো সদস্য ছিল না। সে ছিল একেবারে সহপ্রতিষ্ঠাতা। মানে হাফিজ সঈদ যদি অর্গানাইজেশনের মুখ বা ফেস হয়ে থাকে, তাহলে আমির হামজা ছিল তার পেছনের ব্রেন। সমস্ত অপারেশন, টাকা পয়সার যোগান আর সংগঠনের মতাদর্শ সবটাই দেখত সে। হামজার জঙ্গি জীবনের শুরুটা কিন্তু অনেক আগে, সেই আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুজাহিদিনরা লড়াই করছিল। এই মুজাহিদিন শব্দটা মূলত সেই সব গেরিলা যোদ্ধাদের জন্যই ব্যবহার করা হয়। আর ওই সোভিয়েতদের বিরুদ্ধে লড়তে গিয়েই ওর হাতে খড়ি। অস্ত্র চালানো, টাকা জোগাড় করা, সংগঠন চালানো, এই সব কিছু ট্রেনিংও ওখানেই পেয়েছিল। বলা যেতে পারে ওই ট্রেনিংটাই পরবর্তীকালে লস্করে তৈবা তৈরির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। তো ওকে যে লস্করের মস্তিষ্ক বা ব্রেন বলা হচ্ছে, সেটা কেন বলা হচ্ছে? সংগঠনে ওর আসল কাজগুলো ঠিক কী ছিল? চলুন এবার সেটা একটু বিস্তারিতভাবে দেখি। ওর কাজগুলো যদি আমরা দেখি, তাহলে মূলত 4টে বড় দায়িত্ব ছিল ওর কাঁধে। প্রথমত, ও ছিল একজন মাস্টার রিক্রুটার, মানে তরুণদের ব্রেনওয়াশ করে আত্মঘাতী মিশনে পাঠাতে ওর জুড়ি মেলা ভার ছিল। দ্বিতীয়ত, ও ছিল সংগঠনের ফিনান্সিয়াল হেড, মানে টাকা পয়সার সব হিসেব ওই রাখত। তৃতীয়ত, ও ছিল প্রধান প্রচারক, লস্করের ম্যাগাজিন আর বিভিন্ন বইয়ের মাধ্যমে জিহাদের প্রচার চালাত। আর সবশেষে ও ছিল একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট। বড় বড় হামলার ব্লুপ্রিন্ট ওর মাথা থেকেই বেরোত। ওর রিক্রুটমেন্টের ক্ষমতা যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা এই একটা কথাতেই স্পষ্ট। ভাবুন একবার, একটা সাধারণ মানুষকে পুরোপুরি বদলে দিয়ে আত্মঘাতী জঙ্গিতে পরিণত করা। এই বিপজ্জনক ক্ষমতায় ওকে লস্করের কাছে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছিল। 2005 সালটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল। এর আগে পর্যন্ত লস্কর মূলত কাশ্মীরের মধ্যেই হামলা চালাত, কিন্তু হামজার মাথাতেই প্রথমবার কাশ্মীরের বাইরে অ্যাটাক করার প্ল্যান আসে। আর সেই মতোই বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে হামলা হয়। এই ঘটনাটা ভারতের জন্য একটা বিরাট বড় ওয়েক আপ কল ছিল। তাহলে প্রশ্নটা হলো, এত বড় একজন মাখা, এত ক্ষমতা যার, সে হঠাৎ করে নিজের দলেই সাইডলাইন হয়ে গেল কেন? কি এমন হলো যে শেষ পর্যন্ত তাকে সংগঠনই ছাড়তে হলো? এর পেছনে আসলে দুটো বড় কারণ আছে, একটা বাইরের চাপ আর একটা ভেতরের রাজনীতি। 2018 সালের পর থেকে ফাটেফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো পাকিস্তানের উপর চাপ বাড়াতে থাকে, ফলে জঙ্গি সংগঠনগুলোর ফান্ডিংয়ে টান পড়ে। আর ঠিক তখনই দলের ভেতরে শুরু হয় ক্ষমতার লড়াই। হাফিজ সাঈদ চাইছিল তার ছেলে তালহা সাঈদকে নেতৃত্বে আনতে, কিন্তু সহপ্রতিষ্ঠাতা হিসেবে হামজা নিজেকেই দাবিদার মনে করত। এই দুয়ের চাপে পড়েই ও লস্কর ছেড়ে দেয় আর কিছুদিন আগে জয়শি মানকাফা নামে নিজের একটা ছোট দল তৈরি করে। মানে সংঘাতটা ছিল মূলত পাওয়ার আর পজিশন নিয়ে। হাফিজ সঈদ ছিল সংগঠনের পাবলিক ফেস, আর আমির হামজা ছিল সংগঠনের আসল চালিকা শক্তি, তার ব্রেন। সহপ্রতিষ্ঠাতা হওয়ায় ও ভাবত সঈদের পর ওই হবে নেতা। এই নিয়েই ঝামেলার শুরু।
সবশেষে যে প্রশ্নটা সবচেয়ে জরুরি, এই পুরো ঘটনার ফলে ভারতের জন্য তাৎপর্যটা কি? কেন ভারতের নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনাকে এত বড় করে দেখছে? এক কথায় বললে ভারতের জন্য এটা একটা বিরাট স্বস্তির খবর। কারণ আমির হামজা শুধু একজন সাধারণ জঙ্গি ছিল না, সে ছিল ভারতের বিরুদ্ধে হওয়া অসংখ্য হামলার মাস্টারমাইন্ড। ভারতের নিরাপত্তার জন্য ও সবসময় একটা বড়সড় থ্রেট ছিল। কিন্তু কেন একজন জঙ্গির পতন এত বড় স্বস্তি কেন? কারণটা হলো, সাধারণ জঙ্গিদের চেয়ে আমির হামজার মতো শিক্ষিত জঙ্গিরা অনেক বেশি বিপজ্জনক হয়। দেখুন, একজন সাধারণ জঙ্গি হয়তো শুধু বন্দুক চালাতে জানে, কিন্তু একজন শিক্ষিত জঙ্গি সে একটা জটিল ফিন্যান্সিয়াল নেটওয়ার্ক চালাতে পারে। সে লেখার মাধ্যমে নতুন ছেলেদের মগজ ধুলাই করতে পারে। সে অনেক বড় আর জটিল হামলার নিখুঁত প্ল্যান করতে পারে। এমনকি একটা সংগঠন ভেঙে গেলেও সে আবার নতুন করে আরেকটা সংগঠন দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, যেটা হামজা করেও দেখিয়েছিল। তো আমির হামজার মতো একজনের পতন নিঃসন্দেহে একটা বড় সাফল্য, কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায়, একজন ব্যক্তির না থাকাটা কি সন্ত্রাসবাদের মতো একটা বিশাল নেটওয়ার্কের সত্যিই শেষ করে দিতে পারে? এই প্রশ্নটাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।